নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সর্বভারতীয় ক্ষেত্রে বিলকিস বানু থেকে এই রাজ্যের কলকাতা হাইকোর্টের একাধিক ইস্যু, বিচার ব্যবস্থা যেন সাধারণ মানুষের মনে তৈরি করেছে একাধিক প্রশ্ন। এই প্রশ্নের জট কিভাবে খুলবে তা জানা নেই, কিন্তু কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা এসে পৌঁছেছি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলির কাছে। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। স্যার, পুরো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে ইচ্ছা করছে, কিন্তু স্যার যদি শুরুটা করি বিলকিস বানু, পার্টিকুলারলি এই বিষয়টা, ধর্ষকদের মুক্তি দিলেন গুজরাট সরকার, সেখান থেকে সুপ্রিম কোর্ট বললেন অবিলম্বে 15 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি এই বিষয়টা এইভাবে দেখি যে সুপ্রিম কোর্ট অত্যন্ত সঠিকভাবে এবং সাহসিকতার সঙ্গে একটা দৃঢ় পদক্ষেপ নিয়েছে, যেটা আমাদের দেশে রুল অফ ল বলে যে কথাটা আছে, আইনের শাসন, সে আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করেছে। স্যার, আলটিমেটলি সরকার মাঝে মধ্যে কি আইন ব্যবস্থাকে ওভারল্যাপ করার চেষ্টা করে? মানে এই রাজ্যের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ব্যাপারটা দেখা যায়, আইনকে প্রশ্রয় দেব না, মান্যতা দেব না, এটা কি সরকারের একটা প্রবণতা বরাবর ছিল, আছে, থাকবে? দেখুন, সরকার তো আইনটা রক্ষা করার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবে, সেটাই তো আইনের শাসনের একটা শর্ত, একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত। এবং আমাদের সংবিধানও সেই কথা বলে, যেখানে সরকার আইনের শাসন মানে না, সেখানে সাধারণত আইন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। তা এক্ষেত্রে বিলকিস বানুর ব্যাপারে আপনি যে প্রশ্ন করছেন, সেটা তো আমি বললাম, তার উত্তর তো দিলাম। কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে সরকার, যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে, সেই রাজনৈতিক দল সম্পূর্ণ, কি বলবো, সম্পূর্ণভাবে করাপশন বা দুর্নীতিতে ডুবে আছেন। এবং প্রতিটি সরকারি কাজে দুর্নীতির ছায়া আমরা দেখতে পাচ্ছি। শুধু ছায়া নয়, দুর্নীতির সাক্ষ্য প্রমাণ দেখা যাচ্ছে। এবং আদালত সেই ব্যাপারে অনুসন্ধান করার জন্যে যারা কেন্দ্রীয় এজেন্সি আছেন তাদেরকে নির্দেশ দিচ্ছেন, কেননা আমাদের রাজ্যের যে সমস্ত এজেন্সি, তারা ঠিক সঠিকভাবে, সঠিক পদক্ষেপে এবং নিরপেক্ষভাবে কাজ করছেন না। স্যার, জীবদ্দশা ভেবেছিলেন কেন্দ্রীয় এজেন্সির, কেন্দ্রীয় সংস্থা সাধারণ মানুষ দ্বারা আক্রান্ত হতে পারে কোনো তদন্তে গিয়ে? এই জিনিস দেখতে পাবেন? এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এটা হওয়া উচিত নয়, উচিত হয়নি। তদন্তে বাধা দেওয়াটা কখনোই উচিত নয়। এবং যার বিরুদ্ধে তদন্ত করছেন তার বিরুদ্ধে আপাতযোগ্য অনেক প্রমাণ আছে। স্যার, তারপরেও আক্রমণকারীদের উপর যে ধারায় মামলা করা হয়েছে সেখানে 307 নেই, আইনজীবীরা বিভিন্ন ক্ষেত্রে বলছেন অ্যাটেম্প টু মার্ডারের মতো ধারা নেই, জামিনযোগ্য ধারা বিভিন্ন ক্ষেত্রে। সেটা তো এটার জন্য তো বললাম যে রাজ্য প্রশাসন বা পুলিশ অত্যন্ত পার্টিজান ওয়েতে কাজ করছে, রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলছে, এবং যার ফলে মানুষের উপর এই আমাদের রাজ্যের যে প্রশাসন আছে, প্রশাসনিক যন্ত্র আছে, তার উপর আস্থা কমে যাচ্ছে। স্যার, রাজ্যের পুলিশ নিয়ে আপনি একটা মন্তব্য করলেন, আপনি কি স্যার বিশ্বাস করেন যে রাজ্য পুলিশে ভালো মানুষ আছেন, বা তারা কাজ করতে পারছেন না কেন? এই পুলিশ ফোর্সই তো আগে সরকারের আমলে কাজ করেছে কিছু ক্ষেত্রে। না, ভালো মানুষ থাকবে না কেন, কিন্তু তাদের কাজের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি আসছে, সরকারি বাধা বিপত্তি আসছে, সেই কারণেই তারা কাজ করতে পারছে না। স্যার, সরকারি কর্মচারী হয়ে কঠিন সরকারের আদেশ ফলাবো না, এইটা কিভাবে ব্যালেন্স করা সম্ভব বলে আপনি স্যার মনে করেন? মানে সরকারের আদেশ তো হচ্ছে যে ঠিক আইন অনুযায়ী, আইন মোতাবেক কাজটা না করা, সেটাই তারা করছেন। স্যার, বিচারপতির বাক স্বাধীনতা নিয়ে আপনি কি বলবেন, যে বিচারপতি কতটা বলতে পারেন বলে আপনি মনে করেন? বাক স্বাধীনতা ব্যাপারে বিচারপতিকে তো অনেক কিছু বিচার করতে হয়, বিচারপতিকেও নিরপেক্ষভাবে থাকতে হয়। তার অনেক কিছু বলা যায় না, অনেক কিছু বলার ক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ থাকে।
না, আমি স্যার এটা বলতে চাইছি যে বিচারপতি কোনো রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে অরাজনৈতিক মঞ্চকে শেয়ার করতে পারেন, যে বিতর্কটা সৃষ্টি হয়েছে বলছি। মানে যখন তিনি কর্মরত বিচারপতি, তার পক্ষে এই ধরনের মঞ্চে গিয়ে কথা বলাটা খুব সমীচীন নয়। স্যার অরাজনৈতিক মঞ্চে কি বিচারপতিরা যেতে পারেন স্যার? এটা আইন অনুযায়ী স্যার কি বিষয়টা? আমি জানি না, এখানে কতগুলো অঘোষিত বিধিনিষেধ আছে। আচ্ছা স্যার, আলটিমেটলি এই রাজ্যের কলকাতা হাইকোর্টের ভূমিকা আপনি কিভাবে পুরোটা দেখছেন? কারণ সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন ভূমিকা আর রাজ্যের হাইকোর্টের ভূমিকা যথেষ্ট সদর্থক। একটা বেঞ্চের অর্ডার আর একটা বেঞ্চ স্টে করতেই পারেন, সেটা অন্য কথা, কিন্তু ভূমিকা মানুষের মনে বিচার ব্যবস্থার ব্যাপারে আশ্বাস জাগিয়েছে, ভূমিকা সদর্থক। স্যার চাকরি প্রার্থীদের এই বিষয়টা 1000 দিনের বিষয়ে তারা প্রায় আন্দোলন করছেন, এই বিচার প্রক্রিয়াটা কি খুব লেন্থি হচ্ছে বলে মনে করেন? বিচার প্রক্রিয়া একটু সময় নেয়, কিন্তু একটু ধৈর্য ধরতে হয়, কিছু করার নেই। স্যার আমি বলতে চাইছি অম্বিকেশ মহাপাত্র নামক যে বিষয়টা হয়েছিল, আমি বলতে চাইছি বিচার ব্যবস্থা কি খুব লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে? লেন্দি প্রসেস কোনো কোনো সময় হয়, কোনো কোনো সময় হয় না, কিন্তু অনেক সময় লেন্দি হয়। সেক্ষেত্রে কি যারা বিচারপতি তাদের কি এগিয়ে এসে স্বতন্ত্র আরো ভূমিকা নেওয়া প্রয়োজন বলে চেষ্টা করছেন? তো এখন যারা বিচারপতি তারা একটু চেষ্টা করছেন ব্যাপারটাকে ত্বরান্বিত করার। সবসময় সফল হন না, অনেক রকমের ব্যাপার আছে, অনেক কারণেই বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে। স্যার প্রাথমিকভাবে বিচারপতি অমৃতা সিনহা বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ভূমিকা আপনি দেখছেন, সেটা নিয়ে আপনার কোনো নির্দিষ্ট মতবাদ? চেষ্টা করছেন নিজেদের মতো করে। স্যার আপনার মনে হয় দুর্নীতি তদন্ত করতে রাজ্য সরকারের কতটা হেল্প করা উচিত, বা এই হেল্পটা আপনি অন্তত দেখতে পাচ্ছেন নাকি সাদা চোখে? কতটা তারা হেল্প করছে? দুর্নীতি তদন্তে রাজ্য সরকার খুব একটা সাহায্য করছেন না।